গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 15 জুলাই বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 31 জুলাইয়ের মধ্যেই রেশন কার্ডের সুবিধা প্রাপকদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। সেই সঙ্গে রেশন কার্ডের সঙ্গে নিজের পঞ্জীকৃত মোবাইল নম্বরও সংযোগ করতে হবে। তা না হলে রেশন কার্ডের সুবিধা প্রাপকদের নাম তালিকা থেকে কর্তন করা হবে। একটি সরকারি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, এর জন্য রাজ্যের প্রত্যেক জেলায় গড়ে গড়ে চলবে রেশন কার্ডের সমীক্ষা। ওই সময় রেশন কার্ডের সুবিধা প্রাপকদের কাছ থেকে আঙ্গুলের ছাপ, আইরিশ, ফেস ইত্যাদির ছাপ নেওয়া হবে। ইপিওএস মেশিনে এই ছাপ নেওয়া হবে। ভুয়া রেশন কার্ড সুবিধা প্রাপকদের ছাঁটাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বিধানসভায় দাখিল করা বাজেটে আগামী 1 আগস্ট থেকে রেশন কার্ডের সুবিধা প্রাপকদের সুলভ মূল্যে ডাল, চিনি, ডিম দেওয়ার কথা উল্লেখ করেছেন। সেই সঙ্গে মন্ত্রী সুবিধা প্রাপকদের সরষের তেল দেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছিলেন। এরপরই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার বিষয়টি সামনে আসে। পরবর্তী খবর, এপিএসসিতে বসার জন্য 4 বছরের ডিগ্রির প্রয়োজন নেই, বিধানসভায় বললেন শিক্ষামন্ত্রী পেগু। প্রতিযোগিতামূলক এপিএসসি পরীক্ষায় বসতে হলে 4 বছরের স্নাতক ডিগ্রির প্রয়োজন নেই, বিধানসভায় একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। ডক্টর পেগু বলেছেন, 3 বছর পূর্ণ করেই সাধারণ ডিগ্রির প্রমাণপত্র নিতে পারবেন শিক্ষার্থীরা। সবকটি সেমিস্টার শেষ করে যারা 3 বছরের পাঠ্যক্রম সম্পূর্ণ করেছেন তারা সাধারণ গ্র্যাজুয়েটের যোগ্যতা অর্জন করেছেন। তাদের বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট দেওয়া হবে। এ নিয়ে রাজ্যের সবকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। কনভোকেশন বা অন্য পদ্ধতিতে তাদের হাতে স্নাতক যোগ্যতার সার্টিফিকেট তুলে দেওয়া হবে। তবে অনার্স ও গবেষণা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের সম্পূর্ণ করতে হবে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম। এর জন্য ওইসব শিক্ষার্থীকে নাম ভর্তি করতে হবে। শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু এও বলেছেন, এ পর্যন্ত রাজ্যে 4 বছরের স্নাতক পাঠ্যক্রমে নাম ভর্তি প্রক্রিয়া চালু হয়নি। আগামী আগস্ট মাস থেকে এই ভর্তি প্রক্রিয়া চালু হবে। ডক্টর রনজ পেগু এদিন এও স্পষ্ট করেছেন, যেসব শিক্ষার্থী 3 বছরের ডিগ্রি পাঠ্যক্রম সম্পন্ন করেছেন তাদের যে 4র্থ বর্ষের জন্য নাম ভর্তি করতেই হবে এমন ধরাবাঁধা নিয়ম নেই। তারা অনার্স করতে পারেন, আবার অনার্স না করেও তারা ডিগ্রি নিয়ে বেরিয়ে যেতে পারেন এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, এমনকি এপিএসসি বা ইউপিএসসির জন্য আবেদন করতে পারেন। এপিএসসির জন্য অনার্সের প্রয়োজন নেই গবেষণারও প্রয়োজন। পরবর্তী খবর, আসামের বর্তমান ভোটার তালিকায় 91,385 জন ভোটারের নামের পাশে ডি চিহ্ন রয়েছে, অর্থাৎ তাদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে ভোটার তালিকায় ডি ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। আসাম বিধানসভা এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস বিধায়ক তানজিল হোসেনের করা লিখিত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, আসামে ডি ভোটার চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট 2,44,144 জনের নাগরিকত্ব সংক্রান্ত মামলা বিদেশি ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিদেশি আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া চালানো হয়েছে অথবা বর্তমানে চলছে। সরকারি হিসাব অনুসারে বিদেশি ট্রাইব্যুনালে পাঠানো মোট মামলার মধ্যে 2,05,659টির নিষ্পত্তি হয়ে গিয়েছে। তবে এখনও 38,485টি মামলা রাজ্যের বিভিন্ন বিদেশি ট্রাইব্যুনালে বিচারাধীন। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্বের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস বিধায়ক নুরুল হুদার করা অন্য একটি লিখিত প্রশ্নের জবাবে বিদেশি হিসেবে ঘোষণা এবং ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়া ব্যক্তিদের পৃথক হিসাবও বিধানসভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী বিদেশি ট্রাইব্যুনালগুলি এখন পর্যন্ত মোট 56,728 জনকে বিদেশি বলে ঘোষণা করেছে। ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ ন্যায়ালয়ে হওয়া মামলাগুলির মধ্যে আরও 831 জনকে বিদেশি হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে নাগরিকত্বের পক্ষে নথি এবং অন্যান্য প্রমাণ গ্রহণযোগ্য হয় বিপুল সংখ্যক মানুষ ভারতীয় নাগরিক হিসাবে স্বীকৃতি পেয়েছেন। বিদেশি ট্রাইব্যুনালগুলি এখন পর্যন্ত মোট 65,171 জনকে ভারতীয় নাগরিক বলে ঘোষণা করেছে। উচ্চ ন্যায়ালয়ের রায়ে আরও 42 জন ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশে 3 জনের ভারতীয় নাগরিকত্বের দাবিও স্বীকৃত হয়েছে বলে বিধানসভায় জানানো হয়েছে।
ডি ভোটার হিসেবে চিহ্নিত কোনো ব্যক্তির নাগরিকত্বের বিষয়টি বিদেশি ট্রাইব্যুনালে বিচার করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের ভারতীয় নাগরিকত্বের পক্ষে নথিপত্র এবং পারিবারিক যোগসূত্রের প্রমাণ পেশ করতে হয়। ট্রাইব্যুনালের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে উচ্চ ন্যায়ালয় এবং পরে উচ্চতম ন্যায়ালয়ে আবেদন করার সুযোগ থাকে। সরকারের পেশ করা হিসাব থেকে দেখা যাচ্ছে, ডি ভোটার হিসেবে চিহ্নিত ব্যক্তিদের অধিকাংশ মামলার নিষ্পত্তি হলেও এখনও প্রায় 38,000-এর বেশি মামলা বিচারাধীন। একই সঙ্গে একদিকে 56,000-এরও বেশি মানুষকে বিদেশি ঘোষণা করা হয়েছে, অন্যদিকে 65,000-এরও বেশি মানুষের ভারতীয় নাগরিকত্বের দাবি বিদেশি ট্রাইব্যুনালের স্বীকৃতি পেয়েছে। বর্তমান ভোটার তালিকায় 91,385 জনের নামের পাশে ডি চিহ্ন থেকে স্পষ্ট, নাগরিকত্ব যাচাইয়ের এই প্রক্রিয়া এখনও আসামে একটি গুরুত্বপূর্ণ ও অমীমাংসিত বিষয় হয়ে রয়েছে। পরবর্তী খবর, শ্রীভূমি শহরে কয়েকদিন ধরে ঘোলা ও অস্বাস্থ্যকর পানীয় জল সরবরাহের অভিযোগে জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বিভাগীয় অভিযন্তা মনদীপ করের সঙ্গে বৈঠক করে অবিলম্বে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে। কংগ্রেসের অভিযোগ, লঙ্গাই জল শোধনাগার থেকে সরবরাহ হওয়া পানীয় জল অত্যন্ত গুলা হয়ে তা ব্যবহার ও পান করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শহরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা এই জল ব্যবহার করে অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, গত কয়েকদিন ধরে সাধারণ মানুষ ঘোলা জলের অভিযোগ নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করছেন। পানীয় জলের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা এমন অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে বিশুদ্ধ ও নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। তিনি আরও জানান, উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না আসাম বিধানসভায় বিষয়টি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রীর নজরে এনেছেন। বৈঠকে তাপস পুরকায়স্থ লঙ্গাই জল শোধনাগারের আধুনিকীকরণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কেও জানতে চান। জবাবে বিভাগীয় অভিযন্তা মনদীপ কর স্বীকার করেন যে গোলা জল সরবরাহের বিষয়টি তাদের নজরে এসেছে। তিনি জানান, এটি সাময়িক সমস্যা এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে। পাশাপাশি তিনি বলেন, লঙ্গাই জল শোধনাগারের আধুনিকীকরণ ও সম্প্রসারণ প্রকল্পের কাজ 2028 সালের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হওয়ার লক্ষ্য নিয়েছে। এদিকে জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত চৌধুরী জনস্বাস্থ্য বিভাগের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, শুধু ঘোলা জল নয়, শহরের বহু পুরনো পাইপলাইন ভাঙ্গা ও ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। জল সরবরাহের সময় পাইপ ফেটে বিপুল পরিমাণ জল অপচয় হচ্ছে। আবার সরবরাহ বন্ধ থাকলে ওই ফাটল দিয়ে নোংরা জল পাইপলাইনে ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির। পরবর্তী খবর, আসামে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির চূড়ান্ত তালিকা এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি। আসাম বিধানসভা এই তথ্য জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস বিধায়ক আব্দুর রহিম আহমেদের করা এক লিখিত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, নাগরিকত্ব আইন সংক্রান্ত বিধির তফসিলের 7 নম্বর ধারা অনুযায়ী এনআরসির তালিকা প্রকাশের বিষয়টি সম্পূর্ণভাবে ভারতের মহাপঞ্জীয়ক বা রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ আরজিআইয়ের অধিকারভুক্ত। তিনি স্পষ্ট করেন, এনআরসির চূড়ান্ত তালিকার আনুষ্ঠানিক প্রকাশ কেন্দ্রীয় সরকারের অধীনের বিষয়। ফলে তালিকার বর্তমান অবস্থান কিংবা আনুষ্ঠানিক প্রকাশ নিয়ে আসাম সরকারের স্বরাষ্ট্র বিভাগ নিজস্বভাবে কোনো সরকারি মন্তব্য বা মতামত দিতে পারে না। মুখ্যমন্ত্রীর লিখিত জবাব অনুযায়ী এনআরসি সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত এবং তালিকা প্রকাশের দায়িত্ব আরজিআইর। এক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা কেন্দ্রীয় সরকারের নির্ধারিত আইন ও নির্দেশিকা অনুসরণ করার মধ্যেই সীমাবদ্ধ। উল্লেখ্য, এনআরসির তালিকা নিয়ে দীর্ঘদিন ধরেই আসামের রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা চলছে। তবে বিধানসভায় সরকারের জবাবে জানানো হয়েছে, চূড়ান্ত তালিকা সরকারিভাবে প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাজ্যের নয়, সংশ্লিষ্ট কেন্দ্রীয় কর্তৃপক্ষই এই বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে। পরবর্তী খবর, অনশন গড়ালো 17 দিনে, শারীরিক অবস্থার অবনতি সুনমের। যন্তর মন্তরে ধর্নায় যেতে রাহুলকে আর্জি উদ্ধবের। নিট সহ একাধিক পরীক্ষার প্রশ্ন ফাঁস বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্না চলছে। তাদের দাবি, নিট প্রশ্নপত্র ফাঁসের পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার।
সেখানে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন সমাজকর্মী তথা গবেষক সুনম ওয়াংচুক। মঙ্গলবার সুনমের ধর্না 17তম দিনে পড়েছে। ককরোচ জনতা পার্টির দেওয়া তথ্য অনুযায়ী সুনমের রক্তচাপ 107/70 মিলিমিটার এইচজি, তার ওজন কমেছে 8 কেজিরও বেশি। ককরোচ প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক বলেন, সুনমের অনশন 17 দিনে পড়েছে। আমি সরকারের কাছে অনুরোধ করছি বিষয়টিকে যেন কোনোভাবেই অহংকারের লড়াইয়ে পরিণত করা না হয়, কারণ এখানে মানুষের জীবন জড়িত। তিনি আরও বলেন, ভুল স্বীকার করা দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি পরিপক্কতা এবং ভুল শুধরে নেওয়ার সদিচ্ছারই পরিচায়ক। যন্তর মন্তরে ককরোচদের বিক্ষোভে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতাকে সামিল হওয়ার আর্জি জানিয়েছেন শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে। মুম্বাইতে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আমিও যাব, রাহুলেরও যাওয়া উচিত। দেশের তরুণদের উপর যাদের আস্থা রয়েছে তাদের প্রত্যেকের যাওয়া উচিত। সারা দেশের মানুষের রাস্তায় নেমে তাদের সমর্থন জানানো উচিত, বলেছেন উদ্ধব ঠাকরে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।